আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো যথাসময়ে আমি মাহনাজ আক্তার হাজির হয়েছি তোমাদের সঙ্গে বাংলা প্রথম পত্র ক্লাসে। আজকে আমি বাংলা প্রথম পত্রের একটি ছোট গল্প আহ্বান পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, এই আহ্বান ছোট গল্পটি কিন্তু এর আগেও আমি পড়িয়েছি, তো তোমাদেরকে আবার এটা পড়াচ্ছি, তোমরা ভালো মতো এগুলো রিভিশন দেবে। প্রিয় শিক্ষার্থী, আহ্বান কিন্তু একটি ছোট গল্প। তোমরা জানো যে ছোট গল্প কি। ছোট গল্প নামেই কিন্তু বোঝা যাচ্ছে যে গল্পটি আয়তনে ছোট হবে, অর্থাৎ যে গল্পটি 15 থেকে 20 মিনিট বা 25 মিনিটে পড়ে শেষ করা যাবে সে জাতীয় গল্পকে বলা হয় ছোট গল্প। এই ছোট গল্পের আরও বৈশিষ্ট্য আছে, যেমন এর ঘটনাটি হবে সহজ সরল, চরিত্রের সমাবেশ খুব কম থাকবে এবং নাটকীয় গুণ সম্পন্ন হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছোট গল্প নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার বর্ষাযাপন কবিতায় খুব সুন্দর করে এই ছোট গল্পের সংজ্ঞা দিয়েছে। সেখান থেকে আমি পড়ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। কি সুন্দর করে ছোট গল্পের সংজ্ঞা দিয়েছে। যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, মানে ছোট ছোট আমাদের দৈনন্দিন জীবনের যে প্রত্যহ যেতেছে ভাসি যেসব ঘটনা, প্রত্যহ আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে থাকছে, সেই ঘটনাগুলোর মধ্য থেকে দু চারিটি ঘটনা, নিতান্তই সহজ সরল, সেই ঘটনাগুলোকে নিয়ে যখন ছোট আকারে, গল্প আকারে, ছোট পরিসরে লেখা হয়, সেটাই হচ্ছে ছোট গল্প। সেখানে কোনো তথ্য থাকবে না, বর্ণনা থাকবে না, সেই ঘটনার ঘন ঘটা থাকবে না, উপদেশ থাকবে না। আর ছোট গল্প পড়ে শেষ হয়ে মনে হবে যে আরও কিছু তোমাদের জানতে ইচ্ছে হবে, অর্থাৎ অন্তরে একটা অতৃপ্তির ভাব রয়ে যাবে। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ মানে শেষ, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। অর্থাৎ ছোট গল্পটি পড়ে শেষ করার পরেও তোমাদের আরও কিছু জানতে ইচ্ছে হবে, অর্থাৎ অন্তরে একটা অতৃপ্তির ভাব রয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সকল বৈশিষ্ট্যই কিন্তু ছোট গল্পের বৈশিষ্ট্য। তো এখন আসো আমরা এই আহ্বান গল্পটি নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এই যে আহ্বান, আহ্বান শব্দটি কিন্তু কিভাবে লেখা আছে দেখো। এটা কিন্তু উচ্চারণটা কি হবে, শব্দটা কিন্তু এটা আহ্বান, আমরা বানানটা লিখবো, উচ্চারণ করবো কিন্তু এইভাবে, আহ্বান। কেননা আমরা জানি যে আমরা উচ্চারণের নিয়মে শিখেছি যে হয়ের সঙ্গে ব যুক্ত হলে সেই ব মহাপ্রাণ রূপে উচ্চারিত হয়। বয়ের মহাপ্রাণ রূপ হচ্ছে ভ। তাহলে কি হচ্ছে, তোমার হয়ের সঙ্গে ব যদি যুক্ত হয় তবে সেই ব মহাপ্রাণ রূপে উচ্চারিত হয়। তো এখন আসো, তোমরা হয়তো অনেকেই জানো না যে মহাপ্রাণ কি। অল্প প্রাণ এবং মহাপ্রাণ উচ্চারণ অনুযায়ী বর্ণমালাকে ভাগ করা যায়, যে শ্বাসনালীর তারতম্য অনুযায়ী, শ্বাসবায়ুর আর কি, যে সকল বর্ণ বা ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ুর চাপ বেশি থাকে বা প্রবল থাকে, সে জাতীয় বর্ণগুলোকে বলা হয় বা ধ্বনিগুলোকে বলা হয় তোমার মহাপ্রাণ ধ্বনি। সাধারণত বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলো হচ্ছে মহাপ্রাণ। তো খেয়াল করো, যেমন ধরো দেখো, ক বর্গ। ক বর্গ, ক বর্গের মধ্যে কি পড়ে? ক, খ, গ, ঘ, ঙ। এই 5টা বর্ণকে নিয়ে বলা হয় ক বর্গ। এবং এই ক বর্গের
দ্বিতীয় এবং চতুর্থ। হ্যাঁ, ক বর্গের মানে ক বর্গ, ক বর্গ, হ্যাঁ, এই বর্গগুলোর দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ উচ্চারণের সময় বায়ুর চাপ প্রবল থাকে উচ্চারণের সময়। হ্যাঁ, তো তাহলে এই জাতীয় বর্ণগুলোকে বলা হয় তোমার মহাপ্রাণ বর্ণ বা মহাপ্রাণ ধ্বনি। হ্যাঁ, ধ্বনির লিখিত রূপটাই তো বর্ণ। আর হলো অল্প প্রাণ কি হচ্ছে? অল্প প্রাণ হলো বর্গের প্রথম এবং তৃতীয়, অর্থাৎ যে সকল বর্ণ উচ্চারণের সময় বায়ুর চাপ কম থাকে সেই জাতীয় বর্ণকে বলা হয় অল্প প্রাণ। সাধারণত বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ উচ্চারণের সময় বায়ুর চাপ কম লাগে, কম বের হয় আর কি, বায়ুর চাপ কম, বাতাসটি কম বের হয়, কম আঘাতে প্রাপ্ত হয়ে বের হয়। তো এই জাতীয় বর্ণকে বলা হয় অল্প প্রাণ। তাহলে এখানে হয়ের সঙ্গে ব যুক্ত হয়ে ব মহাপ্রাণ রূপে উচ্চারিত হচ্ছে। তাহলে এর উচ্চারণটা হবে কি? আহ্বান। আমরা লিখতেছি কিন্তু উচ্চারণ করব আহ্বান, আহ্বান, আহ্বান। তো শিক্ষার্থীরা, আহ্বান শব্দটির উচ্চারণ তোমরা জেনে গেলে। হ্যাঁ, এই আহ্বান শব্দের অর্থ হচ্ছে, হ্যাঁ, অর্থটা কি? ডেকে আনা। ডেকে আনা, হ্যাঁ, আহ্বান করে ডেকে আনা। তো এখন শিক্ষার্থীরা আসো আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম 1894, 12 সেপ্টেম্বর। 1894 খ্রিস্টাব্দে 12 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার মামা বাড়িতে, হ্যাঁ, মামা বাড়িতে। পৈতৃক নিবাস হ্যাঁ, ওই পশ্চিমবঙ্গ জেলার, পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। হ্যাঁ, একই জেলার ব্যারাকপুর গ্রামে, গ্রামটি ভিন্ন। হ্যাঁ, তার পৈতৃক নিবাস হলো ব্যারাকপুর গ্রামে। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে তার পৈতৃক নিবাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শৈশব ও কৈশোর কাল কাটে অত্যন্ত দারিদ্র্যে। তার শৈশব এবং কৈশোর কাল কাটে অত্যন্ত দারিদ্র্যে। তিনি ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলেন।
14 খ্রিস্টাব্দে মেট্রিক এবং 1916 খ্রিস্টাব্দে তিনি আই পাশ করেন। এরপর 1918 খ্রিস্টাব্দে তিনি ডিস্টিংশন সহ বিএ পাশ করেন। 1918 খ্রিস্টাব্দে তিনি ডিস্টিংশন সহ মানে সেই সময় শতকরা 80 নম্বর পেয়ে পাশ করাকে বলা হয় ডিস্টিংশন সহ। তাহলে এখন কিন্তু 80 নম্বর পাওয়া কোনো ব্যাপার নয়, ওই সময় কিন্তু 80 নম্বর পাওয়া অনেক বড় ব্যাপার ছিল। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওই সময় সেই ডিস্টিংশন সহ মানে শতকরা 80 নম্বর পেয়ে বিএ পাশ করেন। তার দুটি কালজয়ী উপন্যাস পথের পাঁচালী এবং অপরাজিতা। তার দুটো কালজয়ী উপন্যাস। তোমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি কালজয়ী উপন্যাসের নাম কি? হ্যাঁ, কালজয়ী দুটো উপন্যাসের নাম হচ্ছে পথের পাঁচালী এবং অপরাজিতা। তার এছাড়া তার অন্যান্য উপন্যাস দৃষ্টি প্রদীপ, ইছামতি, আরণ্যক, দেবযান। তার ছোট গল্পগুলো হচ্ছে মৌরি ফুল, কিন্নর দল, যাত্রা বদল, মেঘমল্লা। তার ছোট গল্পগুলো হচ্ছে মৌরি ফুল, কিন্নর দল, যাত্রা বদল এবং মেঘমল্লা। তিনি 1950 খ্রিস্টাব্দে ঘাটশিলায় মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই লেখক পরিচিতি তোমাদের ভালো মতো জানতে হবে, কেননা এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসে এবং নৈর্ব্যক্তিকও আসে তোমাদের। কাজে লেখক পরিচিতি প্রত্যেকটা অধ্যায়ের গল্প হোক, কবিতা হোক, লেখক পরিচিতি তোমরা ভালো মতো শিখবে। আর বানানের ব্যাপারে ভালো মতো এবং উচ্চারণ এবং বানান ভালো মতো তোমরা আয়ত্তে আনবে। উচ্চারণ সঠিকভাবে না হলে কিন্তু শব্দের শুনতেও খারাপ লাগে এবং অর্থেরও পরিবর্তন হয়ে যায়। আহ্বান একটি উদার মানবিক সম্পর্কের গল্প, যে মানুষের স্নেহ, মমতা, প্রীতির যে বাঁধন তা কিন্তু ধন সম্পদে নয়, সেটা গড়ে ওঠে হৃদয়ের সেই নিবিড় স্পর্শে। হৃদয়ের নিবিড় স্পর্শে মানুষের সেই প্রীতির সম্পর্ক, সেই বাঁধন সেটা তৈরি হয়।
এখানে মানে না কোনো ধর্ম, মানে না কোনো ধর্মের বৈষম্য, না মানে না কোনো বর্ণ, মানে না কোনো গোত্র। এরকমই একটি উদার মানবিক সম্পর্কের গল্প নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার আহ্বান গল্পটি লিখেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আহ্বান গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে নেওয়া হয়েছে। এখন আসো আমরা বানান এবং শব্দের অর্থ জেনে নিই। অর্থ হলো বিশ্বাস বা উগ্র, চুকে যাবে শেষ হবে, শেষ হবে অথবা মিটে যাবে। শিক্ষার্থীরা, এখন আসো আমরা শব্দের অর্থগুলো জেনে নিই। আহ্বান গল্পের নড়ি অর্থ হচ্ছে লাঠি। অন্ধের নড়ি হচ্ছে অসহায়ের একমাত্র অবলম্বন। লাঠি হলো শাব্দিক অর্থ, কিন্তু যখন অন্ধের নড়ি বলব তখন কিন্তু সেটা অর্থ হয়ে যাবে অসহায়ের একমাত্র অবলম্বন। করাতি, করাত দিয়ে কাঠ জীবিকা নির্বাহ করেছে। হ্যাঁ, কাঠ কেটে, করাত দিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করেছে, অর্থাৎ কাঠুরিয়া। হ্যাঁ, সেটা হলো করাতি। আর দাওয়া শব্দের অর্থ হচ্ছে বারান্দা। ভিটি শব্দের অর্থ হচ্ছে ঘরের ভিত। আলাম মানে এলাম, আমি এলাম। আঞ্চলিক কথায় আমি আলাম। কুটুতিত্ব বিশ্বাস বা উগ্র, চুকে যাবে শেষ হবে বা মিটে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, শব্দের অর্থগুলো তোমরা একটু ভালো মতো জানবে। এখন আসো আমরা গল্পটি নিয়ে আলোচনা করি। আহ্বান গল্প লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেশের ঘরবাড়ি নেই অনেকদিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটিতে জঙ্গল গজিয়েছে। এই অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। প্রিয় শিক্ষার্থীরা, আহ্বান গল্পটি কিন্তু প্রথম পুরুষের জবানিতে লেখা। সে কারণেই বলছে যে দেশের ঘর বাড়ি অনেকদিন থেকেই নেই, পৈতৃক বাড়ি যা ছিল সেখানে জঙ্গল গজিয়েছে। এরকম অবস্থায় একদিন গল্পকথক তার সেই গ্রামের বাড়িতে গেলেন। গ্রামের চক্রবর্তী মশাই আমার বাবার পুরাতন বন্ধু। চক্রবর্তী হলো চক্রবর্তী। হ্যাঁ, সেই ব্রাহ্মণ সমাজে যারা পুরোহিতের কাজ করে তাদের চক্রবর্তী বলা হয়। সেই গ্রামের চক্রবর্তী মশাই আমার বাবার পুরাতন বন্ধু। আমাকে দেখে খুব খুশি হলেন। বললেন, কতকাল পরে বাবা, মনে পড়লো দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলা নিলাম। বললেন, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও, বাড়িঘর করবে না? হ্যাঁ, আমার বাবার যে পুরাতন বন্ধু, হ্যাঁ, সেই চক্রবর্তী মশাই, তিনি আমাকে দেখে খুব খুশি হলেন এবং বললেন যে এতদিন পরে গ্রামের কথা মনে পড়লো, তো গ্রামে আসো না কেন, গ্রামে বাড়িঘর করো না কেন? আগে সামান্য মাইনে পাই, তাতে কি? গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি খড় বাস দিচ্ছি, চালাঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। চক্রবর্তী মশাই বললেন যে গ্রামের ছেলে গ্রামে বাস করবে, তাতে কি? তো আমি খড় বাস দিচ্ছি, তুমি একটা অন্তত চালাঘর তুলে ফেলো, মাঝে মাঝে এই গ্রামে তুমি আসবে। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্ন হয় যে গল্পকথকের বাবার বন্ধুর নাম কি? সে চক্রবর্তী মশাই। আরো অনেকে এসে ধরলো, অন্তত খড়ের ঘর উঠাতে হবে। অনেকদিন পরে গ্রামে এসে লাগছে ভালোই। বড় আম বাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা। ডান হাতে নড়ি ঠকঠক করতে করতে বোধহয় বাজারের দিকে চলেছে। হ্যাঁ, বড় আম বাগানের মধ্য দিয়ে গল্পকথক যখন বাজারের দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ দেখে যে আম বাগানের ছায়া একটি বৃদ্ধার চেহারা। হ্যাঁ, একটি বৃদ্ধা সেই ডান হাতে নড়ি ঠকঠক করতে করতে আসছে, বোধহয় বাজারের দিকে চলেছে। তাহলে আমবাগানে কার সঙ্গে দেখা হলো? গল্পকথকের এক বৃদ্ধার সঙ্গে।
গল্পকথক তখন কোথায় যাচ্ছিলেন? বাজারের দিকে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়তে পড়তে কিন্তু কত নৈর্ব্যক্তিক জেনে গেলাম যে গল্পকথক কোথায় যাচ্ছিলেন? বাজারের দিকে যাচ্ছিলেন বড় আম বাগানের মধ্য দিয়ে, এবং সেখানে কার দেখা পেলেন? এক বৃদ্ধার দেখা পেলেন। এক বৃদ্ধা সেই নড়ি ঠকঠক করতে করতে বাজারের দিকে, সম্ভবত বাজারের দিকে যাচ্ছিলেন। বুড়িকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম কোথায় যাবে? বুড়িকে দেখে কিন্তু গল্পকথক দাঁড়িয়ে গেল এবং জিজ্ঞাসাও করলো যে কোথায় যাবে। বুড়ি বলল যে বাজারে যাব। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আর ভাবে চোখের উপর ধরলো, বলল, কে বাবা তুমি? চিনলাম না তো। বুড়ি সে আর চোখে, মানে এভাবে আর চোখে, হ্যাঁ, গল্পকথকের দিকে তাকিয়ে বললেন যে তোমাকে তো চিনতে পারলাম না। চিনবে না, আমি অনেক দিন গায়ে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এপাড়া ওপাড়া যাতাম আসতাম না। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের, গোলা পড়া ধান, গোয়াল পোড়া গরু। হ্যাঁ, বুড়ি কি বলছে তা হবে হয়তো, আমি তো আগে কখনো এপাড়া ওপাড়া যাওয়া আসা করতাম না। তিনি থাকতেই আমার কোনো কিছুর অভাব ছিল না। সেই গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, কোনো কিছুরই অভাব ছিল না। তখন গল্পকথক বুড়িকে জিজ্ঞেস করলেন যে তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তেনার নাম করতে নেই বাবা, করাতের কাজ করতেন। আমার তো তেনার, মানে তার স্বামীর, বুড়ির স্বামীর নাম বুড়ির মুখে আনতে নেই। তখনকার একটা কুসংস্কার ছিল যে মেয়েরা, হ্যাঁ, মহিলারা তার স্বামীর নাম মুখে উচ্চারণ করতো না। সেজন্যই বুড়ি বলছে যে আমার তো তেনার নাম মুখে আনতে নেই, তিনি করাতের কাজ করতেন, অর্থাৎ কাঠ দিয়ে যে জীবিকা নির্বাহ করতেন, কাঠ কেটে, হ্যাঁ, অর্থাৎ কাঠুরিয়া ছিলেন। বললাম তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাত জামাই আছে, তো সে মোড়ে ভাত দেয় না, আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সারাদিন। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এখানে? দেখো আমরা একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন পাই যে বুড়ির স্বামী কিসের কাজ করতেন? করাতের কাজ করতেন। বুড়ির স্বামী করাতের কাজ করতেন। বুড়ির কেউ নেই, আছে এক নাত জামাই। হ্যাঁ, ভাত জোটে না তার সব দিন। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। গল্পকথক এসব শুনে তার পকেট থেকে কিছু পয়সা বুড়িকে বার করে দিল। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকলো না। গল্পকথক ভাবছে হয়তো পয়সা দিলাম মিটে গেল, এখানে চুকে যাবে, হয়তো আর দেখা নাও হতে পারে বুড়ির সঙ্গে, কিন্তু সেটি আর হলো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি, এমন সময় সেই বুড়ি লাঠি ঠক ঠক করতে করতে হাজির উঠোনে। থাকিয়া গেতি খুড়োর বাড়ি। তিনি বললেন, ও হলো জমির করাতির স্ত্রী, অনেকদিন আগে মরে গিয়েছে জমির। পরের দিন সকালে ঘুম থেকে সবেমাত্র যখন উঠেছে গল্পকথক, সেই সময় বুড়ি তার হাতের লাঠি ঠকঠক করতে করতে গিয়ে হাজির। গল্পকথক থাকেন এক গেতি খুড়োর বাড়িতে। গল্পকথক কোথায় থাকেন? এক গেতি খুড়োর বাড়িতে। সেই গেতি খুড়োই পরিচয় করিয়ে দিল যে বুড়িকে, যে ও হলো জমির করাতির স্ত্রী। সেই জমির করাতি অনেক আগে মারা গিয়েছে। তাহলে আমরা এখানে কিন্তু অনেকগুলো নৈর্ব্যক্তিক প্রশ্ন পাচ্ছি যে গল্পকথক কোথায় থাকেন? গেতি খুড়োর বাড়িতে। আর বুড়ির স্বামীর নাম কি ছিল? জমির করাতি। বুড়ির স্বামী অনেকদিন আগে মারা গিয়েছে। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলো, ও বাবা। বোধহয় চোখে একটু কম দেখে। বললাম, এই যে আমি এখানে। আমার খুড়োমশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে গেল। পরদিন কলকাতা চলে গেলাম, ছুটি ফুরিয়ে গেল। পরের দিন গল্পকথক কলকাতায় চলে গেলেন। তাহলে গল্পকথক কোথায় থাকেন? কলকাতায়। পরের দিন গল্পকথক কলকাতায় চলে গেছেন, কেননা তার ছুটি ফুরিয়ে গেছে। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আবার আমার নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। কয়েক মাস পরে দ্বিতীয়বার গল্পকথক কোন সময় আসলেন? জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে। তাহলে কি হলো? গল্পকথক দ্বিতীয়বার কোন সময় আসলেন? কয়েক মাস পরে গরমের ছুটিতে জ্যৈষ্ঠ মাসে এসে কোথায় উঠলেন? তার নতুন তৈরি ঘরখানাতে। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না
যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়ত। হ্যাঁ, কলকাতায় যতদিন ছিলেন গল্পকথক, হ্যাঁ, ততদিনে এবং এখানে এসেও বুড়িকে তার মনে পড়েনি, হয়তোবা মনে নাও পড়তো, যদি না বুড়ি পরের দিনে এসে হাজির না হতো। বললাম, কি বুড়ি, ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বলল, আমার কি মরণ আছে রে বাবা। হ্যাঁ, যখন নাকি গল্পকথক বুড়িকে জিজ্ঞেস করছেন যে কেমন আছো বুড়ি, তখন কিন্তু বুড়ি সেই তার ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম বের করে তার সামনে রেখে বললেন, আমার কি মরণ আছে রে বাবা। জিজ্ঞাসা করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বলল, ও গোপাল আমার, তোর জন্য নিয়ে আলাম। গাছের আম, বেশ কড়া মিষ্টি, খেয়ে দেখো এখন। কি সুন্দর একটা আদেশের একটা সম্পর্কের ভিত্তিতে বুড়ি এই কথাটি বলল, যে সে দন্তহীন মুখে একটু হেসে বলল যে ও গোপাল আমার। তার ছেলেকে যেমন সম্বোধন করে মায়েরা, ঠিক একইভাবে সেই বুড়িও গল্পকথককে সম্বোধন করে বলল, ও গোপাল আমার। হ্যাঁ, আম গাছের আম বেশ কড়া মিষ্টি, খেয়ে দেখো এখন। আবার আদেশও করলো, তুমি এখনই খেয়ে দেখো, খুব কড়া মিষ্টি আম, বড় ভালো লাগলো। গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই, একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পাইনি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে। গল্পকথকের কিন্তু এই সম্বোধনটা খুবই ভালো লাগলো, কেননা গল্পকথকের সেই মা ঠাকুমা অনেক আগেই মারা গিয়েছেন। হ্যাঁ, তার আপনজন বলতে তেমন কেউই নেই। হ্যাঁ, এই কারণে একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা গল্পকথক অনেকদিন পায়নি। আজ হঠাৎ করে এরকম সম্বোধন, ও গোপাল আমার, ও মোর গোপাল, হ্যাঁ, এই কথা শুনে তার বড়ই ভালো লাগলো। বুড়ি বলল, খাও কোথায়? হ্যাঁ বাবা, খুড়ো মশাইয়ের বাড়ি। হ্যাঁ, গল্পকথক কোথায় খাওয়া দাওয়া করে? খুড়ো মশাইয়ের বাড়িতে। বেশ যত্ন করে তো ওনারা? তা করে। দুধ পাচ্ছ ভালো? ঘুটি গোয়ালিনী দেয়, মন্দ না, ঘুটি গোয়ালিনী দুধ দেয়। দুধ কে দেয়? ঘুটি গোয়ালিনী দুধ নিয়ে আসে। ও বাবা, ওর দুধ অর্ধেক জল, দুধ খেতে পাচ্ছ না, ভালো সে বুঝেছি। হ্যাঁ, এ সকল কথা শুনে কিন্তু বুড়ি বলল, সেই ঘুটি গোয়ালিনী দুধ দেয়, ওর দুধ তো ভালো না, অর্ধেক জল মেশানো। দুধ যে তুমি খেতে পাচ্ছ না ভালো, সে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, মা মাসিমা পিসিমা যেভাবে কথা বলে, ঠিক একইভাবে বুড়ি গল্পকথককে একইভাবে কথা বলছে। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখি উঠোনে হেসে ডাকছে, ও গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে, হাতে কি? বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বলল, এক ঘটি দুধ আনলাম তোর জন্য। সে কি, দুধ পেলে কোথায় এত সকালে? তাহলে পরের দিন সকালেই কিন্তু সেই বৃদ্ধা, সেই বুড়ি তার গোপালের জন্য এক ঘটি দুধ নিয়ে এসেছে। তোমাদের এখান থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসতে পারে যে কে দুধ দেয়, কে দুধ নিয়ে আসে গল্পকথকের জন্য? ঘুটি গোয়ালিনী দুধ দেয়। আর পরের দিন এক ঘটি দুধ কে নিয়ে আসলো? বুড়ি নিয়ে আসলো। আমায় মা বলে ডাকে ওই হাজরা বেটার বউ। বুড়িকে মা বলে ডাকে কে? ওই হাজরা বেটার বউ। হাজরা বেটার বউ বুড়িকে মা বলে ডাকে, তারও কেউ নেই, মোর চালাঘরের পাশে ওর চালাঘর। ওরে কাল রাত্রি রে বলে রেখে দিয়েছিলাম, বলি বউ আমার, গোপাল দুধ খেতে পায় না, তাই আজ ভোরে উঠে দেখি আমাকে ডাকছে, মা উঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। সেই যে হাজরা বেটার বউ, আমার চালাঘরের পাশে তার চালাঘর, হ্যাঁ, ওরও কেউ নেই, তাকে বলে রেখেছিলাম কাল রাত্রের বেলা যে আমার গোপাল দুধ খেতে পায় না ভালো। আজ সকালে সে হাজরা বেটার বউই দুধ জোগাড় করে এনে দিয়েছে। আচ্ছা কেন বলো তো তোমার এসব? এরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো, কতটা দুধ? বুড়ি একটু ঘাবড়ে গেল, ভয়ে ভয়ে বলল, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? পয়সা দেওয়ার কথা শুনে কিন্তু বুড়ি ঘাবড়ে গেল। হ্যাঁ, বুড়ি কিন্তু বুঝতে পারেনি যে এটা পয়সা দেবে, বিনিময় কিছু হবে। ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে, তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম।
মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে। পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি? বুড়ির কিরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর। স্নেহের দান এমন করা ঠিক হয়নি। বুড়ি স্নেহের দান এমন করা কিন্তু ঠিক হয়নি। এই যে স্নেহ, বুড়ি যে তাকে ও গোপাল বলে সম্বোধন করে, তার সন্তানের মতো মনে করে, এই সন্তানের মতো যে মনে করে এই স্নেহের দান, এটার কোনো বিনিময় মূল্য হয় না। হ্যাঁ, বুড়ি চলে যাওয়ার পরে এটা কিন্তু বুঝতে পারলো গল্পকথক, হয়তো পয়সা দিতে যাওয়াটা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখলো না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতেই সে এসে জুটবে। ও গোপাল, এই দুটি কচি শশার জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খাও খাও দেখি মোর সামনে। হ্যাঁ, প্রতিদিন বুড়ি এটা সেটা তার গোপালের জন্য নিয়ে আসে। কোনোদিন হয়তো শশা নিয়ে আসে, এসে বলে, এই জালি শশা দুটো আমার গাছের, তুমি আমার সামনে নুন দিয়ে খাও দেখি এখন। একটা আদেশের ভরে বুড়ি কথা বলে সেই গল্পকথকের সঙ্গে। বুড়ি তোমার চলে কিসে? ওই যারে মেয়ে বলি ও বড্ড ভালো, লোকের ধান ভানে তাই চাল পায়, আমায় দুটো না দিয়ে খায় না। হ্যাঁ, যাকে মেয়ে বলে ডাকে সে, ও বড্ড ভালো, লোকের ধান ভানে তাই চাল পায় এবং বুড়িকে না দিয়ে খায় না। একা থাকো, তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে ও মোর গোপাল। বুড়ি আবার বলল, তা না হয় আমার ঘরখানা একবার দেখতে গেলে ও মোর গোপাল। আমি নতুন খাজুর পাতার চেটাই বুনে রেখে দিয়েছিলাম তোমারই বস্তি দেবার জন্য। সেই বুড়ি তার গোপালের জন্য কি করেছিল? নতুন খাজুর পাতার চাটাই বুনে রেখেছিল, অর্থাৎ খেজুর পাতার চাটাই। হ্যাঁ, আঞ্চলিক কথায় কি বলছে? খাজুর পাতার চেটাই হলো খেজুর পাতার চাটাই বুনে রেখেছিল গল্পকথককে বসতে দেবার জন্য। তাহলে বুড়ি কি বুনে রেখেছিল গল্পকথককে বসতে দেওয়ার জন্য? খেজুর পাতার চাটাই বুনে রেখেছিল। বুড়িকে মা বলে ডাকে কে? সে হাজরা বেটার বউ। হাজরা বেটার বউ বাড়ি কোথায়? সেই বুড়ির চালাঘরের পাশে তার চালাঘর। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না, নানা দিকে ব্যস্ত থাকি। অনেকদিন পরে গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে আসতে ভুলবে না, কিছু না কিছু আনবেই। কখনো পাকা আম, কখনো পাতি লেবু, কখনো বা একছড়া কাঁচকলা কি এক ফালি কুমড়ো। তাহলে বুড়ি গল্পকথকের জন্য কি কি নিয়ে আসতো? হ্যাঁ, আম নিয়ে এসেছে, দুধ, হ্যাঁ, এরপরে শশা, হ্যাঁ, আরও এনেছে কি পাতিলেবু, একছড়া কাঁচকলা কি এক ফাড়ি কুমড়ো। এ সকল বুড়ি নিয়ে আসতো প্রতিদিনই গল্পকথকের জন্য, তার গোপালের জন্য। পুনরায় গ্রামে এলাম 5-6 মাস পরে, আশ্বিন মাসের শেষে। তৃতীয়বার গল্পকথক কোন মাসে গ্রামে আসলে? আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি, বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন জিজ্ঞাসা করলে, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আর একটু টেনে দেবার চেষ্টা করে বলল, বাবু কবে এসেছেন? দিন 5-6 হলো। কেন? আমার সেই মা পেটিয়ে দিলে, বলে দেখে এসো গে। কে? ও সেই বুড়ি, এখানে যিনি আসতো, তেনার বড্ড অসুখ, এবার বোধহয় বাঁচবে না। গোপাল কবে আসবে অস্থির, আমারে রোজ শুধোয়, একবার দেখে আসুন গে, বড্ড খুশি হবে তাহলে। হ্যাঁ, যে আবার যখন তৃতীয়বার গল্পকথক যখন গ্রামে আসলেন আশ্বিন মাসের শেষের দিকে, তখন কিন্তু হঠাৎ উঠোনে শুনে যে বাবু এসেছেন গো, তো সেই বুড়ির মেয়ে এসেছে খবর দেওয়ার জন্য যে বুড়ির বড্ড অসুখ, তিনি যেন বুড়িকে গিয়ে একবার দেখে আসেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্তই থাক। আজকে এর পরের ক্লাসে আমরা বাকি অংশ শেষ করব। কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এবং কিছু সৃজনশীল প্রশ্ন লেখার ধরনও নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়টি, এই ছোট গল্পটি, আহ্বান ছোট গল্পটি তোমরা ভালো মতো বাসায় পড়বে আর নিয়মিত
অনলাইন ক্লাসগুলো করবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।